আজকে আমরা প্রাকৃতিক ভূগোলের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় মৃত্তিকা বা সয়েল সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে পৃথিবীর একটা অনন্য সম্পদ হলো মৃত্তিকা। পৃথিবীর স্থলভাগের যে বাস্তুতন্ত্র রয়েছে সে বাস্তুতন্ত্রের হৃৎপিণ্ড মৃত্তিকাকে বলা হয়ে থাকে। কারণ মৃত্তিকা ছাড়া কোনো স্থলভাগের বাস্তুতন্ত্রের অস্তিত্ব আমরা কোনো মতেই কল্পনা করতে পারি না। কিন্তু বর্তমানে মানব সভ্যতার বিভিন্ন নগরায়ন, বনহরণ, এই বিভিন্ন কাণ্ড কারখানার ফলে মৃত্তিকার গুণমান বা গুণগত মানের দিনে দিন অবনমন ঘটছে। তাছাড়া মৃত্তিকা আমাদের প্রতিনিয়ত যে খাদ্যের যোগান, সেই যোগান আমরা মৃত্তিকা থেকে পেয়ে থাকি। এই হিসাবে তোমাদের সিলেবাসে এই মৃত্তিকা সম্পর্কে একটা বিজ্ঞানসম্মত ব্যবহার, সেই ব্যবহারের দিকটা এখানে তুলে ধরা হয়েছে। প্রথমেই আমরা জেনে নেব এই মৃত্তিকার সংজ্ঞা বা ডেফিনেশন সম্পর্কে। দেখো, ইংরেজি শব্দ সয়েল, মৃত্তিকা শব্দটির উৎপত্তি লাতিন শব্দ সোলাম থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গ্রাউন্ড বা মেঝে। রাশিয়ার মৃত্তিকা বিজ্ঞানী ভিভি ডগুচে তার মতে মৃত্তিকা হলো এমন একটি বস্তু যা প্রকৃতিতে শিলাস্তরের আবহবিকার, জলবায়ু, জীবমণ্ডল এবং মানুষের উৎপাদনশীল যে কর্মপ্রণালী, সেই কর্মপ্রণালীতে বহু বছর ধরে সৃষ্টি হয়েছে এবং ক্রমশ বিবর্তিত হচ্ছে। আরও ভালোভাবে বললে বলা যায় যে মাটি হলো ভূপৃষ্ঠের ওপর স্বাধীন, উপবায়বীয়, বিবর্তনমূলক একটা প্রাকৃতিক বস্তু, যা একটা সময়কালে শিলার আবহবিকার, জৈব পদার্থ তার উৎপত্তির মাধ্যমে উৎপন্ন হয়। এই নিয়ে সুদীর্ঘ কাল ধরেই ভৌত রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ার আদি শিলার আবহবিকারজাত শিলাচূর্ণ, তারপরে খনিজ পদার্থ, জৈব পদার্থ এগুলো সমৃদ্ধ হয়ে পরিবর্তনশীল তার যে ভৌত রাসায়নিক ধর্ম বিশিষ্ট ভূপৃষ্ঠের উপরিভাগে যে পাতলা এবং ভঙ্গুর আবরণী একটি স্তর তৈরি করে, তাকেই ভিত্তি করে উদ্ভিদ জগৎ তথা প্রাণী জগতের সহায়ক একটা ভিত্তি স্তর গড়ে ওঠে এবং সমগ্র জীবজগৎকেই ধারণ করে রেখেছে, তাকেই মৃত্তিকা বলা হয়। এই মৃত্তিকা সম্পর্কে প্রখ্যাত মৃত্তিকা বিজ্ঞানী জফি তার একটা সংজ্ঞা দিয়েছেন। তার মতে মৃত্তিকা হলো খনিজ এবং জৈব পদার্থের সংমিশ্রণে এক প্রাকৃতিক আবরণ, যেখানে বিভিন্ন গভীরতায় বিভিন্ন স্তর পরিলক্ষিত হয়ে থাকে, যা আদিশিলার গঠন, তার ভৌতিক এবং রাসায়নিক তথা জৈবিক বৈশিষ্ট্য থেকে আলাদা করে থাকে। এবং এর পরবর্তীতে দবেনয়ার, রামন, হিলগার্ড, শর্মা প্রমুখ মৃত্তিকা বিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তবে একটা সাধারণ যে জেনারেল সংজ্ঞা এখানে বললাম, যে সুদীর্ঘকাল ধরে ভৌত রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ায় আদিশিলার আবহবিকারজাত শিলাচূর্ণ, খনিজ পদার্থ, জৈব পদার্থ এগুলো সমৃদ্ধ, পরিবর্তনশীল ও ভৌত রাসায়নিক ধর্মবিশিষ্ট ভূপৃষ্ঠের উপরিভাগে যে পাতলা ও ভঙ্গুর আবরণ স্তর উদ্ভিদের বৃদ্ধির সহায়ক তথা সমগ্র জীবজগৎকে ধারণ করে আছে, তাকেই মাটি বলে। এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা। এবং কোনো মৃত্তিকা বিজ্ঞানের সংজ্ঞা দিলে এখানে তোমাদের উল্লেখ আছে ভিভি ডকুচেভ, সেই ভিভি ডকুচেভের সংজ্ঞাটা অবশ্যই দিতে হবে। তাহলে এই হলো মৃত্তিকার একটা সংজ্ঞা। এবার মৃত্তিকা বিজ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে সাধারণ, যেমন মৃত্তিকা বিজ্ঞানের একটা বিশেষ শাখা রয়েছে, যেমন মৃত্তিকার উৎপত্তি, গঠন, গ্রথন, বৈশিষ্ট্য তথা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়, তাকে পেডোলজি বলে। অপরপক্ষে আরও একটা শাখা রয়েছে, যে শাখায় মৃত্তিকাকে উদ্ভিদের উৎপত্তি, বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যম হিসাবে দেখা হয়, তাকে এডাফোলজি বলে। একটা হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান পেডোলজি, আর আরেকটা শাখাতে কি হচ্ছে উদ্ভিদের উৎপত্তি, বৃদ্ধি তথা সংরক্ষণের সহায়ক হিসাবে মৃত্তিকাকে দেখা হয়, সেই শাখাটাকে বলা হয় এডাফোলজি। আবার গ্রিক শব্দ পেডন এর অর্থ মৃত্তিকা, লজি শব্দ অর্থ বিজ্ঞান, এই থেকেই পেডোলজি কথাটা এসেছে। তাছাড়া
এই এডাফোলজি শাখায় যারা পারদর্শী বা যারা বিজ্ঞানী তাদের এডাফোলজিস্ট বলা হয়ে থাকে। তাহলে এই হচ্ছে মৃত্তিকার সাধারণ যে বিভিন্ন শাখা আছে শাখা সম্পর্কে জানা হলো। এবার আমরা মৃত্তিকার যে উৎপত্তি বা জেনেসিস অফ সয়েল সম্পর্কে একটু জেনে নেব। দেখো, মৃত্তিকার উৎপত্তিতে সর্বাধিক যে অবদান, সেই অবদানটা হচ্ছে আবহবিকার। কারণ আবহবিকারের মাধ্যমেই আদি শিলা বা প্যারেন্ট রক সেটা কি হয়, চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়ে মৃত্তিকার সৃষ্টি করে থাকে এবং পরবর্তীতে যান্ত্রিক, রাসায়নিক বা জৈবিক আবহবিকারের বিভিন্ন আবহবিকারজাত পদার্থর সৃষ্টি হয়। রেগলিত একটা নরম শিথিল স্তর তৈরি হয়। তারপরে জৈব পদার্থ এবং হিউমাস মৃত্তিকাতে মিশ্রিত হয় এবং মৃত্তিকার সৃষ্টি হয়। এবার এই আবহবিকার সম্পর্কে তোমাদের ধারণা অনেকেরই রয়েছে। আবহবিকার কাকে বলে? তোমরা জানো যে আবহবিকার বা ওয়েদারিং শব্দটি এসেছে আবহাওয়া থেকে বা ওয়েদার থেকে। তাহলে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের আবহাওয়ার বিভিন্ন উপাদান, সেখানে বায়ুর উষ্ণতা, চাপ, তাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, এই বিভিন্ন উপাদানগুলো এর দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন শিলারাশি যান্ত্রিকভাবে কোথাও চূর্ণ বিচূর্ণ হচ্ছে বা রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে স্বস্থানেই যখন অবস্থান করে তখন তাকে আবহবিকার বলে। এবার ডাব্লিউ.ডি. থর্নবারি একটা ভাষায় আবহবিকার হলো কোনো শিলার নিজ স্থানে বিচূর্ণন বা বিয়োজন, অর্থাৎ ওয়েদারিং মে be defined as the disintegration or decomposition of rock in place. এবার আবহবিকার বিভিন্ন শ্রেণীবিভাগ তোমরা জানো প্রত্যেকেই। তিনটে পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, তারপর হচ্ছে রাসায়নিক আবহবিকার, আর একটা হচ্ছে জৈবিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার কাকে বলে আমি একবার বলে দিচ্ছি। দেখো, বায়ুমণ্ডলে যে উষ্ণতার দ্রুত পরিবর্তন, শিলাস্তরের চাপের হ্রাস বৃদ্ধি, আর্দ্রতার পরিবর্তন, কেলাস গঠন, জৈবিক বিভিন্ন কার্যাবলী দ্বারা ভূপৃষ্ঠের শিলা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে যখন পরিণত হয় এবং মূল শিলা স্বস্থানেই অবস্থান করে তখন তাকে যান্ত্রিক আবহবিকার বলে। এক্ষেত্রে উষ্ণতার পার্থক্য হয়, যেমন স্বল্পমোচন তোমরা প্রত্যেকে জানো, তারপর হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ, প্রত্যেকে জানা রয়েছে এগুলো সম্পর্কে, তারপর হচ্ছে প্রস্তরচাই, খণ্ডীকরণ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া। তারপরে কেলাসন প্রক্রিয়া হয়, যেমন তুষারের কেলাস গঠন, অর্থাৎ সেক্ষেত্রে তুহিন খণ্ডীকরণ এটা একটা প্রক্রিয়া, সেখানে স্ক্রি বা ট্যালাস এই ধরনের বিভিন্ন প্রস্তরখণ্ড সৃষ্টি হয়। তারপরে সয়েল ক্যাটানা বা মৃত্তিকা ক্যাটানার সঙ্গে সম্পর্কযুক্ত, এছাড়াও কোথাও কোথাও আবার লবণের কেলাস গঠন দ্বারাও মৃত্তিকার সৃষ্টি হয়ে থাকে। তারপরে রাসায়নিক আবহবিকার কাকে বলে? তোমরা জানো প্রত্যেকে যে আবহবিকার প্রক্রিয়ায় শিলা গঠনকারী বিভিন্ন খনিজের ওপর বায়ুমণ্ডলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয়বাষ্প, অম্ল এই বিভিন্ন পদার্থের বিক্রিয়ায় কঠিন শিলা বিয়োজিত হয় এবং মূল যে খনিজগুলো সেই খনিজগুলি পুরোপুরি পরিবর্তিত হয়ে নতুন গৌণ খনিজে পরিণত হয় এবং শিলাকে দুর্বল করে এবং শিলার ভৌত রাসায়নিক ধর্মের একেবারেই পরিবর্তন সাধন করে এবং শিলার আয়তন বৃদ্ধি হয়। একেই রাসায়নিক আবহবিকার বলে। এবারে রাসায়নিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, একবার তোমরা দেখে নেবে, এগুলো অনেকে আগে পড়ে নিয়েছো, যেমন জারণ বা অক্সিডেশন, তারপর হচ্ছে অঙ্গারজাজন বা কার্বনেশন, তারপর হচ্ছে জলযোজন বা হাইড্রেশন, আর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। তারপরে জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং, বুঝতে পারছো সেখানে জীবের ভূমিকা সর্বাধিক। মানুষ, জীবজন্তু ও উদ্ভিদের জৈবিক ক্রিয়ায় শিলার ফাটল বা গর্ত সৃষ্টি হয় এবং যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং দেহাবিশেষ বর্জ্য পদার্থে রাসায়নিক পদার্থ শিলার মূল খনিজকে একটা নতুন গৌণ খনিজে পরিণত করে এবং শিলাস্তরকে বিয়োজিত করে, একে তখন জৈবিক আবহবিকার বলে। এবার এই জৈবিক আবহবিকার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে জৈবযান্ত্রিক আবহবিকার, আর একটা হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার। তাহলে এই হচ্ছে মৃত্তিকার উৎপত্তিতে সর্বাধিক যে ভূমিকা তার হচ্ছে সেটা হচ্ছে আবহবিকার। এরপরে
আমরা মৃত্তিকা সৃষ্টির যে কারণ বা নিয়ন্ত্রক ফ্যাক্টরস ফ্যাক্টরসগুলো সম্পর্কে একটু আমরা জেনে নেব। দেখো, বিভিন্ন পরিবেশগত নিয়ন্ত্রক বা উপাদান পারস্পরিক মিথস্ক্রিয়ায় বিভিন্ন মাটি গঠন প্রক্রিয়ায় মৃত্তিকা সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবীর যে সর্বোত্তম মৃত্তিকার যে চরিত্র সেটা কিন্তু সর্বত্র সমান নয়। এই মৃত্তিকা স্তরের বিভিন্ন গঠন বিভিন্ন বিচিত্র শর্তের উপর তা সেটা নির্ভর করে থাকে। রাশিয়ার মৃতবিজ্ঞানী বা মৃত্তিকা বিজ্ঞানী ভিভি ডকুচেভ স্টেপ তৃণভূমি অঞ্চলে গবেষণার ভিত্তিতে তিনি 4টি নিয়ন্ত্রকের কথা উল্লেখ করেছেন এবং তার একটা সমীকরণ সেখানে উল্লেখ করেছেন, যেটা হচ্ছে S = ফাংশন অফ ব্র্যাকেট CLOPT, যেখানে S বলতে মৃত্তিকাকে বোঝানো হয়েছে সয়েল, CL বলতে এখানে ক্লাইমেট বা আঞ্চলিক জলবায়ুকে বোঝানো হয়, আর O বলতে এখানে জীবজগৎ বা অর্গানিজমস, P বলতে এখানে আদিশিলা বা মূলশিলা প্যারেন্ট ম্যাটেরিয়ালস, আর T হচ্ছে টাইম বা সময়, আর F = ফাংশন অফ। ঠিক আছে, এর পরবর্তীতে আমেরিকার মৃত্তিকা বিজ্ঞানী H. জেনি 1941 এবং 1958 খ্রিস্টাব্দে উপলব্ধি করেন যে ভূমিরূপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মৃত্তিকার বৈশিষ্ট্য কিন্তু ধর্মের পরিবর্তন হয়। তাই তিনি ডকুচেভের যে সমীকরণ সেই সমীকরণটা একটু পরিবর্তন করে বাহ্যিক এবং আভ্যন্তরীণ এছাড়াও স্থানীয় নিয়ন্ত্রকের উপর ভিত্তি করে একটি সমীকরণ তিনি প্রদান করেছিলেন। তার যে সমীকরণ সেটা হচ্ছে S = ফাংশন অফ CLOPRT, যেখানে S সয়েল মৃত্তিকা, CL হচ্ছে স্থানীয় জলবায়ু বা ক্লাইমেট, O হচ্ছে অর্গানিজমস, P হচ্ছে আদিশিলা বা প্যারেন্ট রক বা প্যারেন্ট ম্যাটেরিয়ালস, R হচ্ছে এখানে রিলিফ বা ভূপ্রকৃতি, আর T হচ্ছে টাইম বা সময়, এবং ডট হচ্ছে আদার্স। এইভাবে এর পরবর্তীতে রুশ মৃত্তিকা বিজ্ঞানী জেস জফি কার্যকরীর ভিত্তিতে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলিকে 2টি শ্রেণীতে তিনি ভাগ করেছেন। একটা হচ্ছে সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয় যে কারণ জলবায়ু এবং জীবজগৎ হচ্ছে সক্রিয় নিয়ন্ত্রক এবং মূল উপকরণ, প্রকৃতি সময় এগুলো হচ্ছে নিষ্ক্রিয় অর্থাৎ গৌণ। তাহলে মৃত্তিকা সৃষ্টিতে সর্বাধিক যে সক্রিয় ভূমিকা দুটো উপাদানের সেটা হচ্ছে জলবায়ু এবং জীবজগৎ, আর বাকি যে মূল উপকরণ প্যারেন্ট ম্যাটেরিয়াল, ভূপ্রকৃতি বা রিলিফ সময় এগুলো হচ্ছে নিষ্ক্রিয় নিয়ন্ত্রক বা নিষ্ক্রিয় কারণ সমূহ। এবার আমরা মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর যে ভূমিকা আছে জলবায়ুর ভূমিকা একটু জানবো। দেখো, মৃত্তিকার সৃষ্টিতে সমস্ত উপাদানগুলির মধ্যে সর্বাধিক যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জলবায়ু। জলবায়ুর পার্থক্যেই মৃত্তিকার ভৌত রাসায়নিক পরিবর্তন, তার বৈশিষ্ট্য এগুলো পৃথক পৃথক হয়ে থাকে। তো মৃত্তিকার ক্ষেত্রে জলবায়ুর প্রভাব সর্বাধিক হয়ে থাকে আবার এন্ডোডায়ানোমরফিক মৃত্তিকা বলা হয়ে থাকে। এটা তোমরা খেয়াল রাখবে একটু, অনেক সময় শর্ট কোশ্চেনে আসে। তা মৃত্তিকা সৃষ্টির ক্ষেত্রে জলবায়ুর প্রভাব সর্বাধিক যদি হয়ে থাকে তখন তাকে সেই ধরনের মৃত্তিকাকে এক্টোডায়ানোমরফিক মৃত্তিকা বলা হয়। যেমন ভার্টিসল বা কৃষ্ণ মৃত্তিকা, অ্যালটিসল বা লোহিত মৃত্তিকা। তো এই জলবায়ুর বিভিন্ন উপাদানগুলির মধ্যেই বৃষ্টিপাত এবং উষ্ণতার গুরুত্ব সর্বাধিক বেশি, সে সম্পর্কে আমরা জেনে নেব। দেখো, বৃষ্টিপাত প্রথমে আসছে এলুভিয়েশন এবং ইলোভিয়েশন, এই যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ফলে মৃত্তিকা যথাক্রমে A এবং B স্তর গঠিত হয়। তারপরে মৃত্তিকার রাসায়নিক ধর্ম নির্ধারিত হয়, এটা অম্লধর্মী না ক্ষারধর্মী হবে সেটা কিন্তু বৃষ্টিপাতের উপরে নির্ভরশীল। এছাড়া মৃত্তিকার গভীরতা, জলের লবণের পরিমাণ এগুলো প্রত্যেকটাই বৃষ্টিপাতের উপর নির্ভর করে থাকে। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে উষ্ণতা। মৃত্তিকা সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ সক্রিয় যে উপাদান সেটা উষ্ণতা। মৃত্তিকা বিজ্ঞানী ভ্যান হফ তিনি 1884 খ্রিস্টাব্দে বলেন যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে রাসায়নিক বিক্রিয়ার হার প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়।
একে আবার ভ্যান ড্রপের সূত্রও বলা হয়ে থাকে। সেই জন্য নিরক্ষীয় জলবায়ুর যে অঞ্চলে উষ্ণতা সর্বাধিক বেশি, তাই রাসায়নিক বিক্রিয়ার হারও সবচেয়ে বেশি। এছাড়া মেরু অঞ্চলে উষ্ণতা সবচেয়ে কম বলে রাসায়নিক বিক্রিয়াও সবচেয়ে কম হয়ে থাকে। এছাড়া অধিক উষ্ণতা শিলার বিচূর্ণী ভবন, তারপরে পচন, এই যে বিভিন্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তাছাড়াও জৈব পদার্থ এবং নাইট্রোজেন এর যে হ্রাস বৃদ্ধি, সেই হ্রাস বৃদ্ধিও উষ্ণতার উপর নির্ভরশীল। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ জলবায়ুর উপাদান, সেটা হচ্ছে বায়ুপ্রবাহ। যে বায়ুপ্রবাহ সাধারণত উষ্ণ মরু এবং শুষ্ক অঞ্চলে অপসারণ এবং পরিবহনের মাধ্যমে এর মৃত্তিকা সৃষ্টিতে ভূমিকা পালন করে থাকে। এরপরে আমরা চলে আসবো জীবজগৎ। সেই জীবজগতের মধ্যে প্রথমে যার ভূমিকা আছে সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ। তাহলে জলবায়ুর পরেই উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক জীবজগৎ। স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু, জীবাণু, মানুষ, এগুলো হচ্ছে রেগুলেটরের সঙ্গে জীবমণ্ডলের প্রভাব যুক্ত হয়ে মৃত্তিকার সৃষ্টি হয়। প্রথমে আমরা জানবো যে মৃত্তিকা সৃষ্টিতে স্বাভাবিক উদ্ভিদের যে ভূমিকা, সেই ভূমিকাটা কি। দেখো, উদ্ভিদ যে মৃত্তিকার গঠন, সেই গঠনকে সুসংবদ্ধ করে থাকে, মৃত্তিকার জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে থাকে, মৃত্তিকার ক্ষয় রোধ করে থাকে, মৃত্তিকার উপযুক্ত উত্তাপ এবং জলের যে সংস্থান সেটাও করে থাকে। এছাড়াও উদ্ভিদ মৃত্তিকাতে হিউমাস যুক্ত করে মাটির যে পুষ্টিগুণ এবং ভৌত ধর্মকে সমৃদ্ধ করে তোলে। তাছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন খনিজের সঞ্চয়ও করে থাকে। মৃত্তিকা সৃষ্টিতে স্বাভাবিক উদ্ভিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এই জন্য ক্ষুদ্র তৃণভূমি অঞ্চলে মলিসল, যেমন চেস্টনাট, চার্নোজেম, পেইডি মৃত্তিকা, ক্রান্তীয় অরণ্যে অক্সিসল এবং ল্যাটেরাইট, তারপরে সরলবর্গীয় অরণ্যে স্প্যাডোসল বা পটজল, এছাড়াও কাঁটাযুক্ত ঝোপ জঙ্গল অঞ্চলে অ্যারেডিসল বা মরু মৃত্তিকার সৃষ্টি হয়েছে। এরপরে আমরা মৃত্তিকা সৃষ্টিতে জীবাণুর ভূমিকা দেখে নেব। দেখো, এখানে মৃত্তিকায় বসবাসকারী বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গি, অ্যাক্টিনোমাইসিস, আলগি, প্রোটোজোয়া প্রভৃতি জীবাণু মৃত্তিকাতে সংযুক্ত হয় এবং জৈব দেহাবশেষ বিয়োজিত করে অপরিবর্তনীয় হিউমাস সৃষ্টি করে থাকে। এছাড়া নাইট্রোজেনের সংযোজন, পুষ্টিমূলের গঠন, মৃত্তিকার যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যও কিন্তু জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে বিভিন্ন খনিজের সৃষ্টি করে থাকে। এই জন্য মাটির যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেই চারিত্রিক বৈশিষ্ট্যও বহুলাংশে ক্যালসিয়ামের তথা জীবাণুর উপর নির্ভর করে থাকে। এরপরে আমরা জীবজন্তুর ভূমিকা সেই সময় জানবো একটু। আমরা জানি যে মাটিতে বিভিন্ন বসবাসকারী কেঁচো, পিঁপড়ে, উই, ছুঁচো, কেন্ন, এই বিভিন্ন প্রাণীগুলোকে যান্ত্রিক এবং তাদের রাসায়নিক ক্রিয়াকলাপে মৃত্তিকার গঠন, রাসায়নিক গঠন এগুলোর পরিবর্তন আনে। তাছাড়া যেসব মৃত্তিকায় কেঁচো বেশি থাকে, সেই সব মৃত্তিকায় নাইট্রোজেন এবং ক্যালসিয়াম বেশি সমৃদ্ধ হয় এবং জলধারণ ক্ষমতাও বেশি হয়। এছাড়া মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণীর মৃত দেহাবশেষ মৃত্তিকাতে সংযুক্ত হয় এবং সংযুক্ত হয়ে নাইট্রোজেন এবং ক্যালসিয়াম মৌল যুক্ত হয়। তো এগুলো হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে জীবজন্তুর ভূমিকা। এবার আমরা জেনে নেব মৃত্তিকা সৃষ্টিতে মানুষের কী কী ভূমিকা রয়েছে। দেখো, মানুষের বিভিন্ন কাণ্ড কারখানা বা ক্রিয়াকলাপের ফলে মৃত্তিকা সৃষ্টিতে অনেকটাই প্রভাব বিস্তার করে থাকে। কারণ মানুষের যে ভূমিকা সেটা খুবই বৈচিত্র্যময়। একদিকে অবাধে জমিকর্ষণ, প্রচুর বনভূমি ধ্বংস, এইগুলো মৃত্তিকার সৃষ্টির নেতিবাচক কাজ করে থাকে এবং মাটির যে গুণগত মান সেটা পুরোপুরি পাল্টে দেয়। অন্যদিকে বিজ্ঞানসম্মত উপায়ে মাটির পরিচর্যা, শস্যাবর্তন, ধাপ চাষ, ঝুম চাষ নিয়ন্ত্রণ, এইগুলো ইতিবাচক ক্রিয়াকলাপের ফলে মৃত্তিকা সংরক্ষণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলা যায়, যেমন সাইবেরিয়া, কানাডাতে প্রচুর বনভূমি ধ্বংসের ফলে মৃত্তিকা স্থলে একটা জলাভূমির সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে আফ্রিকার মতো একটা অনুন্নত দেশ টোগো, সোমালিয়া, এই দেশগুলোতে প্রাচীন আদিবাসীরা প্রকৃতি থেকে সরাসরি মৃত্তিকা তৈরি করে থাকছে। তাহলে এই দুটো হচ্ছে সক্রিয়, একটা হচ্ছে জলবায়ু এবং একটা হচ্ছে জীবজগৎ। এবার আমরা
নিষ্ক্রিয় উপাদান বা প্যাসিভ ফ্যাক্টরস যেগুলো রয়েছে সেই সম্পর্কে একটু আমরা জানবো। তা প্রথমে যে আসে সেটা হচ্ছে জনকশিলা বা আদিশিলা বা পেরেন্ট রক বা পেরেন্ট ম্যাটেরিয়ালও বলা হয়ে থাকে। তো ভূপৃষ্ঠের একেবারে উপরিভাগে গড়ে ওঠা একটি মৃত্তিকা স্তরে একেবারে নিচে যে নিরেট অবিয়োজিত আগ্নেয় বা পাললিক বা রূপান্তরিত শিলাস্তর রয়েছে, যার উপর রেগলিত তথা মৃত্তিকা অবস্থান করে তাকে আমরা আদি শিলা বা বেড রক বলা হয়ে থাকে। এটি থেকেই ভূপৃষ্ঠে মাটি গঠিত হয় বলে একে জনকশিলা বলা হয়। এই জনকশিলা বা আদিশিলার উপর নির্ভর করেই মাটির উৎপত্তি, তার বৈশিষ্ট্য, সেগুলো কী হয় নির্ধারিত হয়। যেমন মৃত্তিকার শ্রেণী তথা গ্রানাইট এবং নিঃশিলা ফেল্ডস্পার আধিক্য বলে সেখানে কাদামাটি সৃষ্টি হয়। তারপরে ব্যাসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা ল্যাটেরাইট মাটির সৃষ্টি হয়। চুনাপাথর মার্বেল থেকে রেঞ্জিনা, গ্রাবরেখা থেকে বেলে দোআঁশ মাটি, সিলিকা সমৃদ্ধ শিলা থেকে পটজল, আবার বেলে পাথর থেকে বেলে মাটি গঠিত হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, যেমন জলবায়ুর ভূমিকা বেশি হলে তাকে একটোডায়ানোমরফিক বলা হয়ে থাকে। ঠিক একইভাবে এখানে আবার মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্বে জনকশিলার বা আদিশিলার প্রভাব সর্বাধিক যদি হয় এবং মাটির সৃষ্টি হয় তাকে তখন এন্ডোডায়ানোমরফিক বলে, যেমন লিথোসল মাটি। তাহলে জলবায়ুর ভূমিকা বেশি থাকলে সেটা হচ্ছে একটোডায়ানোমরফিক, আর মৃত্তিকা সৃষ্টিতে পেরেন্ট রক বা জনকশিলার বা আদিশিলার প্রভাব সর্বাধিক হলে তাকে তখন এন্ডোডায়ানোমরফিক মৃত্তিকা বলা হয়, যেমন লিথোসল। এই ক্ষেত্রে সংখ্যা যদি বলা হয় যে মাটির রাসায়নিক ধর্ম, সেটাও নির্ধারিত হয় আদিশিলার দ্বারা। তারপরে মাটির গ্রথন, প্রবেশ্যতা, এগুলো নির্ভরশীল। এন্ডোডায়ানোমরফিক তো বললাম। তারপরে জনকশিলার উপর মাটির যে রং, সেই মাটির রং কিন্তু নির্ধারিত হয়। তারপরে আদিশিলার বিভিন্নতায় মৃত্তিকা বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে। এ হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা বা জনকশিলার ভূমিকা। এরপরে আমরা জানব মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতি তথা রিলিফ এর ভূমিকা। দেখো, ভূমির উচ্চতা, উষ্ণতা, বৃষ্টিপাত, উদ্ভিদ আবরণ, এগুলোর মাধ্যমে বিভিন্ন প্রকার মাটির সৃষ্টি হয়। এবার এই ভূমি ঢালের পার্থক্য, অর্থাৎ উঁচু থেকে যত নিচের দিকে আসা যায়, ঢালের পরিমাণ যত কমতে থাকে, সেই মতো মাটির একটা সম্পর্ক কিন্তু স্থাপিত হয়, একটা শৃঙ্খলে সেটা পরস্পর সম্পর্কযুক্ত থাকে। তাহলে এইভাবে ভূমি ঢালের পার্থক্যে উপত্যকার উঁচু থেকে নিচু অংশ পর্যন্ত ঢাল অনুসারে মাটির সৃষ্টির কিন্তু হয়ে থাকে। ঢালের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের মাটির সৃষ্টি হয়, কিন্তু তাদের মধ্যে একটা সাযুজ্য বা একটা শৃঙ্খল কিন্তু অবস্থান করে থাকে। একে আবার মৃত্তিকা ক্যাটেনা বা সয়েল ক্যাটেনা বলা হয়ে থাকে। যেমন সমতল বা প্রায় সমতল অঞ্চলে স্প্যাডোসল, অক্সিসল, ভার্টিসল এই বর্গের মাটির সৃষ্টি হয়। তাছাড়া আর্দ্র নিম্নভূমি, সে আর্দ্র নিম্নভূমিতে আবার গ্লেই, জলাভূমিতে বগ, এই ধরনের মাটির সৃষ্টি হয়। তাহলে ভূপ্রকৃতির উচ্চতার পার্থক্যে সে পার্বত্য এলাকা হোক বা সমতল এলাকা হোক বা অধিক ঢালযুক্ত হোক, যেখানে যে ধরনের ভূপ্রকৃতি, সেই ভূপ্রকৃতির উপর নির্ভর করে থাকে, সেখানে সেই ধরনের মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে। যেমন উদাহরণ হিসাবে বললাম আমি যে সমতল ভূমিতে অক্সিসল এবং ভার্টিসল বর্গের মাটি, তাছাড়া আর্দ্র নিম্নভূমিতে গ্লেই এবং জলাভূমিতে বগ শ্রেণীর বা বগ মৃত্তিকার সৃষ্টি ঘটিত হয়। এরপর আমরা মৃত্তিকা সৃষ্টিতে সময়ের ভূমিকা সে সম্পর্কে জানব। দেখো, রেগলিত থেকে মাটি সৃষ্টি হতে যে সময়ের প্রয়োজন তাকে মৃত্তিকা সৃষ্টির সময় বলা হয়। মূল উপকরণ থেকে মৃত্তিকা সৃষ্টি হতে প্রায় দীর্ঘ সময় লাগে। মনে করা হয় 2 সেন্টিমিটার মৃত্তিকা সৃষ্টিতে প্রায় 500 থেকে 600 বছর সময় লেগে যায়। চিন্তা করার ব্যাপার আছে। তারপরে মৃত্তিকা সৃষ্টিতে সময় কাজে ভূমিকা সেটা হচ্ছে, যেমন পরিণত মৃত্তিকা সৃষ্টি হতে দীর্ঘ সময় লেগে যায়, যেমন পটজল, চারনোজেম, ল্যাটেরাইট এই মৃত্তিকা। তারপরে অপরিণত মৃত্তিকা সৃষ্টি হতে, অর্থাৎ যে মৃত্তিকায় কোনো স্তর ঠিকঠাক গঠিতই হয়নি, যেমন রেন্টজেনা, সেগুলো সময় খুব কমই লাগে। তারপরে গ্রাব রেখা থেকে যেমন হিম কর্দম মাটি মাত্র 100 বছরেই সম্পন্ন হয়ে যায়। তাছাড়া ব্যাসল্ট, তারপরে গ্রানাইট জাতীয় শক্তশিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হতে দীর্ঘ সময় লেগে যায়।
অপরপক্ষে সেল, কাদা পাথর এই যে তো নরম মৃত্তিকা সৃষ্টি হতে, নরম শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হতে নরম মাটি সৃষ্টি হয়। তো মৃত্তিকা সৃষ্টিতে সময়ের গুরুত্ব বোঝাবার জন্য 1969 খ্রিস্টাব্দে মৃত্তিকা বিজ্ঞানী মোহর তিনি 5টি পর্যায় অর্থাৎ সময়কাল অনুসারে 5টি অবস্থা বা পর্যায় চিহ্নিত করেছেন। যেমন প্রথমটা হচ্ছে প্রারম্ভিক পর্যায়। আদিশিলা থেকে কি হবে, প্রারম্ভিক পর্যায়ে আদিশিলা অপরিবর্তিত থাকবে। তারপর তরুণ পর্যায়, আদিশিলার আবহবিকাশ শুরু হবে। তারপরে যৌবন পর্যায়, মেঘলিথের পচন শুরু হবে এবং কর্দম কণার পরিমাণও বৃদ্ধি পাবে। তারপর চতুর্থ হচ্ছে বার্ধক্য পর্যায়। সেই বার্ধক্য পর্যায়ে সব খনিজের বিয়োজন সম্পন্ন হবে। তারপর হচ্ছে পরিণত পর্যায়। পরিণত পর্যায়ে মাটি যে গঠনের মৌলিক প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে এবং সুস্পষ্টভাবে মৃত্তিকার যে হরাইজন তথা একসঙ্গে মৃত্তিকার প্রোফাইল সেটা সম্পূর্ণ হবে। তাহলে এই হচ্ছে মৃত্তিকা সৃষ্টির যে নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রক সম্পর্কে বলা হলো। প্রথমে হচ্ছে সক্রিয় নিয়ন্ত্রক বললাম জীবজগৎ এবং জলবায়ু, আর নিষ্ক্রিয় হিসাবে বা গৌণ নিয়ন্ত্রক হিসাবে জনকশিলা বা আদিশিলার ভূমিকা, ভূপ্রকৃতির ভূমিকা এবং সময়ের ভূমিকা সম্পর্কে বলা হলো। তাহলে আশা করছি এবার প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পেরেছো। এবার এখান থেকে কিন্তু 5 বা 7 নম্বর প্রশ্ন প্রায়ই আসে থাকে। যেমন হয়তো পরীক্ষা আসলো যে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু এবং জীবজগতের ভূমিকা আলোচনা করো, 5 নম্বর আসতেই পারে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বা মৃত্তিকা সৃষ্টিতে সক্রিয় এবং নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করে, একটাই 7 নম্বরে আসতে পারে। তাহলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল। পরবর্তীতে আমরা এই অধ্যায় থেকে অধ্যায় যখন কমপ্লিট হয়ে যাবে তখন ডিটেলস কী কী প্রশ্ন আসতে পারে, কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি ডিটেলস প্রশ্ন তোমাদের দিয়ে দেবো। তোমরা সেই মতো করে এখান থেকে প্রশ্ন রেডি করে নেবে। তাহলে আজকে আপাতত এ পর্যন্ত। আশা করি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছো মৃত্তিকার যে অধ্যায়। আজকে মৃত্তিকা সৃষ্টির যে নিয়ন্ত্রক, সেই নিয়ন্ত্রকগুলো বলা হলো। পরবর্তীতে বাকি তোমাদের যেগুলো রয়েছে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, মৃত্তিকার প্রোফাইল, এই সম্পর্কে আমরা ডিটেলস পরবর্তী ক্লাসে জানবো। আশা করি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে মতো এ পর্যন্তই। প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো। ঠিক আছে, বাই।